মাঝেই এবারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ মালাক্কা প্রণালীতে শুল্ক আরোপের আলোচনা উঠেছে। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পূর্বায়া ইউধি সাদেওয়া এই প্রস্তাব সামনে এনেছেন। দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বাড়ানোর লক্ষ্যেই 22 এপ্রিল জাকার্তায় আয়োজিত এক সিম্পোজিয়ামে এই প্রস্তাব তুলেছেন তিনি। পূর্বায়া বলেন, প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী ইন্দোনেশিয়া আর নিজেকে প্রান্তিক দেশ হিসেবে দেখতে চায় না। তার ভাষায়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে অবস্থান করা সত্ত্বেও মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলে বর্তমানে কোনো শুল্ক নেওয়া হয় না, যা পুনর্বিবেচনার দাবি রাখে। এ প্রস্তাবের পেছনে অনুপ্রেরণা হিসেবে হরমুজ প্রণালীতে ইরানি শুল্ক আরোপের পরিকল্পনার প্রসঙ্গ টানেন পূর্বায়া। তার মতে, একই ধরনের উদ্যোগ গ্রহণ করলে ইন্দোনেশিয়াও উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। তবে বাস্তবতা যে জটিল, সেটিও স্বীকার করেছেন এই মন্ত্রী। মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই 3 দেশের মধ্যে বিভক্ত। ফলে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি বাস্তবায়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐকমত্য অপরিহার্য। আপাতত এটি একটি প্রাথমিক ধারণা হিসেবেই বিবেচিত হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আঞ্চলিক সমন্বয় ও বৈশ্বিক বাণিজ্যের ওপর সম্ভাব্য প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে বলে জানান পূর্বায়া। এদিকে ইন্দোনেশিয়ার এ ধরনের প্রস্তাব ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া এর জোর বিরোধিতা জানিয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিস্টান সিএনবিসির এক অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীর নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং এ প্রবেশাধিকার সীমিত করার কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। তিনি আরও উল্লেখ করেন, এই প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য স্বীকৃত, যা জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন দ্বারা সুরক্ষিত। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এই 3 দেশই বাণিজ্য নির্ভর অর্থনীতি হওয়ায় এই পথ উন্মুক্ত রাখা সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ। একই সুর শোনা গেছে মালয়েশিয়া থেকেও। এদিকে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জরুরি পণ্য পরিবহনে পানামা খালের ব্যবহার কয়েকগুণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত খাল পার হতে আকাশচুম্বী খরচ করতেও পিছপা হচ্ছে না জাহাজগুলো। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে এশিয়ার শোধনাগারগুলো তাদের কৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে। তারা এখন উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে শুরু করেছে। আর এই পণ্য পরিবহনের জন্য আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী পানামা খালই এখন তাদের একমাত্র ভরসা। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ জরুরি ভিত্তিতে এই খাল পার হতে $40 লাখ সিরিয়াল নিয়েছে। স্বাভাবিক সময়ে এই খালটি অতিক্রম করতে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জ্বালানির জরুরি সরবরাহ নিশ্চিত করতে কোম্পানিগুলো আকাশচুম্বী অর্থ ব্যয় করতেও পিছপা হচ্ছে না। পানামা খাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের পর থেকে দীর্ঘ সিরিয়াল এড়াতে পেমেন্টের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়ার। ইরানের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ সব ক্ষেপণাস্ত্রের বড় অংশই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েক বছরের মধ্যে যদি আরেকটি সংঘাত শুরু হয় তাহলে তাৎক্ষণিকভাবে গোলাবারুদের ঘাটতি দেখা দেবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদন চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। তবে কি যুদ্ধাস্ত্রে টান পড়েছে বলেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে না চাইলেও শেষমেশ বাধ্য হয়ে তা বাড়ালেন ট্রাম্প? এমন প্রশ্নই উঠছে সব মহলে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর নতুন বিশ্লেষণের বরাত দিয়ে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে 7 সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অন্তত অর্ধেক খরচ হয়েছে। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50% ব্যবহার করা হয়েছে। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত সূত্রগুলোর এই পরিসংখ্যান পেন্টাগনের গোপন তথ্যের সঙ্গেও ঘনিষ্ঠভাবে মিলে যায়। চলতি বছরের শুরুর দিকে পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে একাধিক চুক্তি করে।
তবে উৎপাদন সক্ষমতা বাড়লেও এই অস্ত্রগুলো পুনরায় সরবরাহ পেতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছে CSIS এর বিশেষজ্ঞরা ও সংশ্লিষ্ট সূত্রগুলো। CNN এর প্রতিবেদনে বলা হয়, যদি ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি টিকে না থাকে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে যতটুকু বোমা ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে তা দিয়ে হয়তো পরিস্থিতি সামাল দেয়া যাবে। কিন্তু চীনের মতো প্রতিদ্বন্দ্বী মোকাবিলার জন্য এই মজুদ যথেষ্ট নয়। এই অস্ত্রভান্ডার যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্র তাদের টমাহক মিসাইলের প্রায় 30%, দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20% বেশি এবং SM-3 ও SM-6 মিসাইলের প্রায় 20% ব্যবহার করেছে। এসব মজুদ পুনরায় পূরণ করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লাগবে। এই ক্ষেপণাস্ত্র ঘাটতির হিসাব প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে। তিনি দাবি করছেন, যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে নেই, যদিও একই সময়ে তিনি ইরান যুদ্ধের প্রভাবে মজুদ কমে যাওয়ায় অতিরিক্ত তহবিল চেয়েছেন। গত মাসে অতিরিক্ত বাজেটের অনুরোধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের বাইরেও আরও অনেক কারণে আমরা এ অর্থ চাইছি। বিশেষ করে গোলাবারুদের ক্ষেত্রে আমাদের উচ্চ পর্যায়ে অনেক মজুদ আছে, তবে আমরা তা সংরক্ষণ করছি। যুদ্ধ শুরুর আগে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং অন্যান্য সামরিক নেতারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের উপর প্রভাব ফেলতে পারে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই ডেমোক্র্যাট নেতারা গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের আশঙ্কা, এটি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর প্রভাব গুরুতর ফেলতে পারে। গত মাসে অ্যারিজোনার ডেমোক্র্যাট সেনেটর মার্ক ক্যালি বলেন, ইরানের কাছে বিপুল সংখ্যক শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আছে এবং তাদের বিশাল মজুদও রয়েছে। তাই এক পর্যায়ে এটি একটি গণিতের সমস্যায় পরিণত হয়। আমরা কিভাবে আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ পুনরায় সরবরাহ করব, আর সেগুলো কোথা থেকে আসবে? নিউজ ডেস্ক, দুটিয়াল। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির। কেবল সেনাবাহিনী নয়, পাকিস্তানের নৌ বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পারমাণবিক কমান্ড সবই তার নিয়ন্ত্রণে। অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান তিনি, যা পাকিস্তানের ইতিহাসে বিরল। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়রন ব্রাদারও আসিম মুনির। বিপরীতে ভারত ও আফগানিস্তানের কাছে সবচেয়ে বড় হুমকি। 1968 সালে জন্ম নেওয়া 57 বছর বয়সী মুনির 2022 সালে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, তার ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও বিশেষ আগ্রহ ছিল। 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের যুদ্ধে ব্যাপক ভূমিকার জন্য প্রেসিডেন্ট আইয়ুব খানের পর পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় আসিম মুনিরকে। কার্যত মুনির এখন অপরিসীম ক্ষমতার অধিকারী। তার বিরুদ্ধে আদালতে কোনো মামলাও করা যাবে না। সংবিধানে বিশেষ সংশোধনী এনে তার জন্য সৃষ্টি করা হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধানের পদটি। শুধু তাই নয়, তার এই ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য। অবসর গ্রহণের পরও নানান জনগুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল বলে উল্লেখ করেন। গত বছর পাকিস্তান ও ভারতের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সময় তাদের ঘনিষ্ঠতা হয়। পরে জুনে ট্রাম্প এককভাবে মুনিরকে হোয়াইট হাউসে বিরল মধ্যাহ্নভোজ ও বৈঠকের আমন্ত্রণ জানান। মূলত ট্রাম্পের কাছে কৌশলগত সহযোগিতার প্রতীক হয়ে উঠেছেন মুনির। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান পাচ্ছে উন্নত অস্ত্র, বিনিয়োগ এবং ভারতের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের সুবিধা। চীনের সাথেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন মুনির। তার সময়ে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা আরও দৃঢ় হয়েছে। গত বছর ভারতের সাথে যুদ্ধে হাতে নাতে তার প্রমাণ মেলে। সর্বশেষ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অচলাবস্থা ভেঙে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনায় বসার ক্ষেত্রেও যে ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি আসিম মুনির। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বিশাল এক কূটনীতিক এবং ভরসাযোগ্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। তবে পাকিস্তানের সাংবিধানিকভাবে মুনিরকে এত ক্ষমতা দেওয়ার বিষয়টিকে অনেক সমালোচকই সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর হিসেবে দেখছেন। অনেকের মতে এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের বদলে পাকিস্তানের রাজনীতিকে সামরিক বাহিনীর দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। মুনিরের বিরুদ্ধে দমনমূলক নীতির অভিযোগ তুলেছেন কারাগারে থাকা পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সমালোচকরা বলছেন, মূলত বর্তমান
বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক গতি প্রকৃতিও তিনি নিয়ন্ত্রণ করছেন। সব মিলিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে এখন পাকিস্তানের সামরিক, কৌশলগত ও সংবিধানগত প্রভাবের সব চাবিকাঠি। এই পরিস্থিতিতে কেবল পাকিস্তান নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতি, ভূরাজনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক গতি প্রকৃতিও অনেকটাই নির্ভর করছে তার কৌশলগত সিদ্ধান্তের উপর। যদি শান্তি বজায় রাখেন তাহলে আগামীতে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় এক ইতিবাচক ও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বিবেচিত হবেন তিনি। আর যদি সংঘাতের পথে হাঁটেন তাহলে ভারতের সঙ্গে গত বছর হয়ে যাওয়া 4 দিনের যুদ্ধটিকে বিবেচনা করা হবে বৃহৎ সংঘাতের ছোট্ট ভূমিকা হিসেবে। নিউজ ডেস্ক, দুতিয়াল। গাজায় যুদ্ধ শেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে এখন আর দ্বিরাষ্ট্রীয় সমাধানে কাজ হবে না, বরং একটি ত্রিরাষ্ট্রীয় সমাধান প্রয়োজন, যেখানে মুসলিম ফিলিস্তিন ও ইহুদি ইসরায়েলের মধ্যে থাকবে একটি খ্রিস্টান রাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন এই প্রস্তাব সামনে এনেছেন। সম্প্রতি নিজের ওয়্যার রুম পডকাস্টে ব্যানন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার তথাকথিত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। এই ধারণা বাইবেলে উল্লেখিত ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। সমালোচকদের মতে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা, পশ্চিম তীরে দখলদার বসতির সম্প্রসারণ, লেবানন, সিরিয়া, জর্ডান, মিশরের বিভিন্ন অংশ জবরদখল এবং ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মাধ্যমে নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নেরই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই রূপকল্প বাস্তবায়ন করতে চাইলে সৌদি আরবেরও একটি বিশাল অংশ দখল করে নিতে হবে ইসরায়েলকে। কিন্তু বাস্তবে এটি কেবল কল্পনাই থেকে যাচ্ছে। এ প্রসঙ্গে ব্যানন বলেন, নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল প্রকল্প তার নিজের মুখেই বিস্ফোরিত হয়েছে। এটা ইসরায়েলকেই ধ্বংস করেছে। তাই এখন 3 রাষ্ট্র সমাধানের পথে যেতে হবে। এর একটি রাষ্ট্র হতে হবে জেরুজালেমের খ্রিস্টান রাষ্ট্র। আমাদের পবিত্র ভূমিতে একটি খ্রিস্টান রাষ্ট্র দরকার। এতে অন্তত আগামী 20 থেকে 30 বছরের মধ্যে সবকিছু কিছুটা গুছিয়ে যাবে। এর আগেও ব্যানন এমন প্রস্তাব তুলেছিলেন। সে সময় তিনি বলেন, গাজায় শান্তি সম্ভব নয় যদি শুধু মুসলমান আর ইহুদিরাই এখানে থাকে। তবে কিভাবে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে বা সেটি কিভাবে এই অঞ্চলে স্থিতি আনবে সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা। ব্যাননের মতে, ইসরায়েল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভেসাল স্টেট বা রক্ষিত রাষ্ট্র, আর হামাস একটি ক্ষুদ্র খেলোয়াড়। তিনি বলেন, এদের কেউই গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং কাতার গাজার পুনর্গঠনে অর্থায়ন করবে আর নিরাপত্তার দায়িত্বে থাকবে তুরস্ক। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ওয়াশিংটন প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা না বললেও সেটির কাঠামোতে এক ধরনের প্রোটো ফিলিস্তিনি রাষ্ট্রের বা আদি ফিলিস্তিন রাষ্ট্রের ইঙ্গিত রয়েছে। তার মতে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এটিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। বরাবরই নেতানিয়াহুর ফিলিস্তিন নীতি ও ইরান নীতির কট্টর সমালোচক স্টিভ ব্যানন। নেতানিয়াহুই যুক্তরাষ্ট্রকে ফুসলিয়ে ইরান যুদ্ধে জড়িয়েছে বলে মনে করেন তিনি। সম্প্রতি এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে ব্যানন বলেন, মায়ামিতে বসবাসকারী নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে লাথি মেরে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া উচিত। বিলাসবহুল ও নিরাপদ জীবন থেকে তাকে সরাসরি ইরানে সম্মুখ সমরে পাঠানোর প্রস্তাব তোলেন ব্যানন। তার মতে, টানা যুদ্ধ চলছে, কিন্তু নেতানিয়াহুর 2 ছেলে ইয়ার বা অ্যাভনারকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে দেখা যায়নি। তারা ঠিকই গা বাঁচিয়ে চলছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে লড়তে জীবন দিচ্ছে মার্কিন সেনারা, অথচ এই যুদ্ধ আমেরিকার নয়, ইসরায়েলের। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।